কথা বলতে পারলেও কাটেনি সংকট। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। দেশবাসীর দোয়া চান বিএনপি নেতাকর্মীরা। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে বেসরকারিতে। সিন্ডিকেটে গাড়ি চালক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। নানা দাবিতে আন্দোলন। নিবন্ধন কার্যক্রম সংস্কারে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন। পদোন্নতির জন্য রাজপথে শিক্ষকরা। 6 লেন চেয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড। আইএমএফের শর্তেই রফতানি উন্নয়ন তহবিল কমানোর সিদ্ধান্ত সরকারের। দাবি উদ্যোক্তাদের। বৈদেশিক আয় বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা। বাজারমুখী পলিসির তাগিদ। ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কায় মৃত্যু ছড়ালো 150। জরুরি অবস্থা জারি। ইন্দোনেশিয়ায় প্রাণহানি 3 শতাধিক। ভারতের তামিলনাড়ুতে সাইক্লোনের পূর্বাভাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কথা বলতে পারলেও সংকট কাটেনি বেগম খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। এদিকে আজও এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলীয় প্রধানের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান তারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববার সকালেও হাসপাতালের সামনে আসেন নেতাকর্মীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। ইনশাআল্লাহ আমাদের নেত্রী, আমার গণতন্ত্রের মা, ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে। সবাই প্রার্থনা করে যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এর আগে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ড সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। রাতেই বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে। চিকিৎসার খোঁজ খবর নিতে এসে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আপোষহীন থেকেছেন, নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই। তো এই রকমের একজন আপোষহীন মানুষ, তাকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে। 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে নিজের বেসরকারি প্রতিষ্ঠানে। বছরের পর বছর ধরে চলছে এই অপকর্ম। এমনকি রোগী নিতে ব্যবহার করছেন সরকারি হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদেরও। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড ঘটাচ্ছেন রাজধানীর মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের এক পদস্থ কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট।
ভূমি আর পাল্লা এখানে হলো সবচেয়ে মারাত্মক একটা জিনিস। মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র এটি। প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল ভালো সেবার আশ্বাস দিয়ে অর্থের বিনিময়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চান তারা। আর এই কাজ সম্পন্ন করতে পারলে তাদের আয় রোগী প্রতি ৫ থেকে ১০,০০০ টাকা। যদি রোগীর থেকে ১০,০০০ নিবার পায় তাহলে ৩,০০০ও দিতে পারে, যেরকম বিল দেয় সেরকম কোনো বিলে ৪,০০০ টাকা ৩,০০০ টাকা। অনুসন্ধানের এ পর্যায়ে মুকিত নামের এই গাড়ি চালককে অনুসরণ করব আমরা। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতোয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। দর্শক, আমাদের সামনে দিয়ে মাত্রই ওই গাড়িটি একজন যাত্রীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেছে। আমরা এবার ওই গাড়িটিকে ফলো করব, দেখব গাড়িটি কোথায় গিয়ে থামে। মাতোয়াইল হাসপাতাল থেকে মুকিতের গাড়ি ঢুকলো বাংলাদেশ নবজাতক হাসপাতালে, যে হাসপাতালের মালিক মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান। তার স্ত্রী ওই হাসপাতালের চেয়ারম্যান। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে পরিচালকের বেসরকারি হাসপাতালে বুঝিয়ে দেওয়ার পর মুকিত একটি টোকেন সংগ্রহ করলেন দারোয়ানের কাছ থেকে। পরে সেই টোকেন দিয়ে কাউন্টার থেকে নিজের কমিশন তোলেন তিনি। প্রতি রোগী বাবদ ১৫০০ থেকে ২,০০০ টাকা করে পান মুকিত। এবার মুকিতের মুখোমুখি হবার পালা আমাদের। রোগী তো গাড়ি ভাড়া দিলেন, তারপরও কাউন্টার থেকে কিসের টাকা নিলেন মুকিত? আমি এক টাকা না, আমি ৪০০ টাকা ভাড়া আনছি। এখানে আপনার সিন্ডিকেট হচ্ছে সিকিউরিটি, রোগীকে বুঝায় মনে করেন ওখানে পাঠায়। আবার যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরো বেশি। রোগী যতদিন থাকবে সেই অনুযায়ী টাকা নির্ধারিত হবে নিরাপত্তারক্ষীদের। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চক্রের সদস্যরা তুলে ধরেন রোগী ভাগানোর পুরো প্রক্রিয়া। আমি পাঠাইলে সেনা পাবো। ক্লিনিক গুলো তো এখানে সিভিল আইসা থাকে। এনআইসু রোগীটা পাঠাইলি রোগী প্রতিদিন থাকলে প্রতিদিন ২,০০০ টাকা করে দিতেছে, বিলটা আসতে থাকে। সিকিউরিটি গার্ড এই টাকার আবার ওরা ভাগ করে নেয়। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। কারণ রোগীর হাসপাতালের বিল বাড়লেই বাড়তে থাকবে তাদের কমিশনের অঙ্ক। এটাই যেন মাতোয়াইলের মা ও শিশু হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রায় প্রতিদিনের চিত্র। এবার কথা বলতে চাই মাতোয়াইল হাসপাতালের পরিচালকের সঙ্গে। আমি প্রফেসর মুজিবুর রহমান। সাইনবোর্ড মোড়ে মানে নবজাতক একটা হাসপাতাল আছে। নবজাতক হাসপাতালের কি মালিক আপনি? রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে পরিচালক মুজিবুর রহমান 2 দিন পরে আসার জন্য বলেন। পরশুদিন আসো, ছোটখাটো বড় ভ্রান্তি যেগুলো থাকে কারেকশনের যুগগুলো বলে দেবা, যেগুলো করবেন। আর যদি মনে করে যে না এটা মহাগর্হিত জাতিরে জানাইতে হবে, তখন তো মিডিয়াতে যাওয়া লাগবে। 2 দিন পর ফোন করার পর এবার নানা টালবাহানায় ঘোরাতে থাকেন তিনি। এক পর্যায়ে মুঠোফোনে মুজিবুর রহমান তার বাসায় যাওয়ার অনুরোধ করেন আমাদের। সময় তো দিছো, আর একটা দিন সময় দাও। হ্যাঁ, তোমার ম্যাডাম খুব অসুস্থ, তুমি যদি মনে কিছু না করো আমার বাসায় একটু চায়ের দাওয়াত না, তুমি আমার বাসায় আসো। মাতোয়াইল হাসপাতালের পাশের আরেক হাসপাতালের নাম প্রোঅ্যাক্টিভ। কমিশনের বিনিময়ে রোগী ভাঙানোর বিষয়টি অবলীলায় স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। আমাদের মার্কেটিং এর লোক আছে, ওদের একটা সেলস টার্গেট দেওয়া থাকে, ওইটা অনেক সময় নেওয়ার জন্য ওরা কি করে, এরকম দিয়ে একটা রোগী হচ্ছে গিয়ে পাঠায় সেলস টার্গেট পূরণের জন্য ওরা এই ডার্টি ওয়ার্কগুলো করে। এটা তো আমি ডিনাই করতেছি না। রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালকের। আমি এই বিষয়টাকে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। যদি এই বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায় বা এই ধরনের কিছু আমরা পাই, ডেফিনেটলি আমরা এইটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেটের মাধ্যমে অসহায় রোগীদের এই গলাকাটার উৎসব বন্ধ হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলে কর্মসূচি। সকালে বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মেডিকেলের ফটকে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। অন্য ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পেলেও তাদের দাবি মানা হচ্ছে না। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। 2 ঘন্টা কর্মবিরতির কারণে ফার্মেসি ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা 4 বছরের কোর্স কমপ্লিট করে আমরা কেন 10 নম্বর গ্রেড পাচ্ছি না? আমাদের একদম আসল দাবি, যেটা আমাদের সমস্ত ডিপ্লোমাধারীদের আগে আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা অদ্যাবধি পাইনি, সেটা যেন আমরা পেতে পারি।
মোবাইল নিবন্ধন কার্যক্রম সংস্কারের দাবিতে দোকান বন্ধ রেখে আন্দোলন করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী ফরহাদুর রহমান, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দোকানপাট বন্ধ রেখে আজকে সকাল 10টার দিকে যে বানাম বন্ধন করার কথা ছিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের, তারা কিন্তু সকাল 10টার পর থেকে কারওয়ান বাজার এই পান্থপথ এলাকায় অবস্থান নিয়েছে। আমরা সকাল 10টার পর থেকে দেখছি ঢাকা শহরের বিভিন্ন যে শপিং মল আছে সেই শপিং মল থেকে যারা ব্যবসায়ী আছেন, কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। আসলে আগামী 16 ডিসেম্বর থেকে সরকারের বিটিআরসির যে এনইআইআর অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার যে প্রক্রিয়া সেটি চালু হওয়ার যে সিদ্ধান্ত রয়েছে তার সংস্কারের দাবি তারা আসলে জানাচ্ছেন। আমরা এই যে সংগঠন যারা আসলে এখানে এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে যেটি আসলে সরকার করতে যাচ্ছে সেটি তাদের উপর খড়গ নিয়ে আসছে এবং একটা বড় সংখ্যার মানুষজন এইতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় আছে সেটির চারপাশে মানুষজন দাঁড়িয়েছেন তো, এবং পাশাপাশি 3-4 দিকে যেসব সড়ক চলে গেছে সেই সব সড়কের দুই পাশে নানান প্লে কার্ড এবং ব্যানার নিয়ে আসলে মোবাইল ব্যবসায়ী এবং কর্মচারীরা অবস্থান নিয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন এই নিয়ম সংস্কার না হলে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং এটির সংস্কারের এবং বাস্তবায়নের আগে তাদের সাথে বারবার কথা বলার তারা দাবি জানিয়েছেন। এবং আমরা যদি দেখেছি যে এই এলাকার সোনারগাঁও স্পেসিফিক যে হোটেল আছে সেটির সামনে যেমন অবস্থান নিয়েছেন, একই সাথে এই যে কারওয়ান বাজার মোড় তার থেকে বসুন্ধরা যে শপিং মল তার পাশ দিয়ে লম্বা করে দাঁড়িয়ে তারা আসলে এই যে নিয়মটি চালু হতে যাচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন এটি যদি সংস্কার না করা হয়, কেউ কেউ বলছেন আসলে আগামী অর্থ বছরের বাজারের পর থেকে এটি বাস্তবায়ন করার জন্য, আবার কেউ কেউ বলছেন অবশ্যই আসলে এই প্রক্রিয়াটি বাস্তবায়নের আগে তাদের সাথে কথা বলতে হবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা যদি দেখছি আসলে সকাল থেকে নানান জায়গা থেকে অন্তত 7 থেকে 8 হাজার মানুষজন, আমরা যদি ভুল না করে থাকি, এবং তারা দাবিও করছেন 8 থেকে 10 হাজার মানুষ আসলে এখানে জড়ো হয়েছেন। তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং অবস্থান এখন পর্যন্ত কিন্তু করছেন। আমাদের স্পষ্ট না করলেও অন্তত আরো 1-2 ঘন্টা চলবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল এখানকার মতো এনআইআর সংস্কারের দাবিতে যে মানববন্ধন তার নিয়ে সহকর্মী ফরহাদুর রহমান যুক্ত হয়েছিলেন কারওয়ান বাজার থেকে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পর্যটকরা। সকাল 10টা থেকে মহাসড়কের চকরিয়ার মাতামুহুরি অংশে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। মহাসড়কের দুপাশে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এতে দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটক সহ যাত্রীরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে যতগুলো মানুষ মারা গেছে বেশিরভাগই রুট অ্যাক্সিডেন্টে। আমাদের দাবিটা হচ্ছে সরকারের কাছে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা যেন 6 লেনে উন্নীত করা হোক। কেরানীহাট সাতকানিয়া থেকে দিয়ে কক্সবাজার পর্যন্ত এখানে এটা হচ্ছে একদম সংকুচিত, অনেক বলতে গেলে এটা গ্রামের রোডের মতো এই বিশ্ব রোড। এটা দ্রুত সময়ের মধ্যে 6 লেন চাই। এই মুহূর্তে কক্সবাজারে চকরিয়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কোনো ধরনের তালবাহারা চলবে না এই নিয়ে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেটি 6 লেনে করতে হবে, এমনটাই দাবি করছে এখানকার ছাত্র সমাজ। সকাল 10টা থেকে আন্দোলন শুরু করেছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার যে মাতামুহুরি অংশ রয়েছে সেই মাতামুহুরি অংশে শুধুমাত্র যে জরুরি প্রয়োজনে যারা চিকিৎসার জন্য যাচ্ছে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এবং অন্যান্য যে গাড়িগুলো আছে, দূরপাল্লার যে বাসগুলো আছে সবগুলো এখন পর্যন্ত আটকে দেওয়া হয়েছে যে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত, কোনো ধরনের আশ্বাস না আসা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তারা বলছেন প্রতিনিয়ত এই মহাসড়কে মানুষজন মরছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং এই দুর্ঘটনার কারণ বলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক শুরু হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে, যার ফলে তারা 6 লেনের মহাসড়ক দাবি করছে। সকাল 10টা থেকে এই আন্দোলন শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা
আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোকজন, এখানে পুলিশ থেকে উপজেলা প্রশাসন থেকে সবাই এসেছেন, শিক্ষার্থীদের আসলে মানানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনোভাবেই তাদের কোনো ধরনের আশ্বাস না আসা পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না, এই অবস্থা বলছে। আমরা এখন মাতামুহুরী অংশে রয়েছি, দীর্ঘ লাইন, যে যানবাহনের দীর্ঘ লাইন, সেখানে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, অনেকে পায়ে হেঁটে তারা রাস্তা পারাপার হচ্ছেন। তারা বলছেন এই আন্দোলনের সঙ্গে তারাও একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই দুর্ভোগ হলেও তারা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি 6 লেনে চান, সেই দাবিটি বারবার করে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান রয়েছে। এখানকার এই যে মহাসড়কগুলো রয়েছে, মহাসড়কে দীর্ঘ যানবাহন, এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে অনেক পর্যটক যেহেতু যানবাহনে আটকা পড়েছেন, সেই ক্ষেত্রে তারা পায়ে হেঁটে এই মহাসড়কটির অনেক যে অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই অংশটি পার হয়েছেন এবং তারা বলছেন তারা দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্ভোগ পোহালেও তারা বলছেন যে যেহেতু এটি পর্যটন নগরী কক্সবাজারের এটি মহাসড়ক, এই সড়কটি যাতে বড় করা হয় সেই দাবিটি করছেন। এখানে উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসেছেন, আমরা দেখতে পেয়েছি তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে যে আশ্বাস, সেই আশ্বাসটি না পাওয়ায় ছাত্র জনতা এখন পর্যন্ত তারা রাস্তা ছাড়েননি। তারা রাস্তাতে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা দাবি তুলছেন কোনো ধরনের তালবাহানা চলবে না, এই মহাসড়ক 6 লেনে করতে হবে, এই দাবিটি তারা করছেন। তো এই ছিল আমার কাছে চকরিয়া অংশ থেকে সবশেষ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজারের চকরিয়া থেকে। দাবি আদায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। 26 থেকে 31 বিসিএস সাধারণ শিক্ষার সহকারী অধ্যাপকরা সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির দাবি জানান। তাদের দাবি, দীর্ঘদিন আগেই পদোন্নতির উপযুক্ত হলেও প্রশাসনিক জটিলতায় তাদের পদোন্নতি আটকে আছে। অন্যদিকে মাধ্যমিক শিক্ষাকে নবম গ্রেড করা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। এছাড়া নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই নবম গ্রেডে চলে গেছে। 8 বছর চলছে, 3 বছরে আমি পদোন্নতি যোগ্য হয়েছি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার পদোন্নতি বঞ্চিত। আমরা যোগ্যতা অর্জন করেছি আরো 2-3 বছর আগে। এখন যদি আমাদেরকে আসলে পদোন্নতি দেওয়া হয় তাহলে সরকারের কিন্তু কোনো এক্সট্রা আর্থিক কোনো সংশ্লেষ থাকছে না। স্বতন্ত্র আলাদা অধিদপ্তর হওয়া ছাড়া আমাদের এই বঞ্চনার অবসান কোনোভাবেই সম্ভব নয়। আজমিনা সিদ্দিককে পূর্বাঞ্চলে অবৈধভাবে জমি বরাদ্দের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের তারিখ 5 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সকালে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তদন্ত কর্মকর্তা হাজির না হওয়ায় তা গ্রহণ করা সম্ভব হয়নি। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেওয়ার অভিযোগে 17 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আসামির তালিকায় শেখ হাসিনা ও আজমিনা সিদ্দিক সহ রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। একই অভিযোগের অন্য 3টি মামলায় এরই মধ্যে শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রফতানি উন্নয়ন তহবিল ইডিএফ এর পরিমাণ আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরের মধ্যে 3 বিলিয়ন থেকে নামিয়ে আনা হবে $2 বিলিয়ন। IMF এর ঋণের শর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা। এর বাস্তবায়নে আপত্তি জানিয়ে তারা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে রফতানি খাত। রিজার্ভ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকায় নতুন করে তহবিল কাটছাঁটের যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। SM আরিফিনের রিপোর্ট। রপ্তানি বাজার সম্প্রসারণে 1989 সালে গঠন করা হয় রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ, যে তহবিলের অর্থে বহুমুখী পণ্য তৈরিতে এলসি খোলা সহ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। করোনা মহামারীকালীন 2020 সালে ইডিএফ এর আকার ছিল $7 বিলিয়ন। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এর আকার আরও কমিয়ে সর্বোচ্চ $2 বিলিয়ন নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা বহাল থাকবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। রাখারি তরকারি তাহলে বন্ধই করে দেন, অযথা এটার আশায় আমরা ওই ব্যাংক থেকে যখন আমরা এর সাইড এলসি করে এটার আশায় থাকি তখন উল্টা ওখানে আমাদের জরিমানা করতে হয়। উদ্যোক্তারা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিনিয়ত বাড়ছে ব্যবসার খরচ, নিরসন করা যায়নি জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদে দীর্ঘদিন ধরে ভুগছেন ব্যবসায়ীরা, এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন বাড়তি শুল্কের বোঝা। এমন বাস্তবতায় সহায়তা তহবিল কাটছাঁট করার সিদ্ধান্তে আরও চাপের মধ্যে পড়বে দেশের রপ্তানি খাত। আমাদেরকে যে সাপোর্টটা বিগত যুগ যাবৎ গভর্নমেন্ট দিয়ে গেছে আমরা তার সঠিক ব্যবহার করে আজকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছে। ইডিএফও কিন্তু
চলে যাচ্ছে। কিছু ক্রাইটেরিয়া আছে ডিপ এনজয় করতে হলে আপনি ক্লাসিফাইড হওয়া যাবে না, আপনার এক্সপোর্টি হওয়া যাবে না, বাট অনেকগুলি দেশের প্রেক্ষাপটে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি অনেক ঝুঁকির মুখে চলে গেছে। দেশের রপ্তানি খাতকে চাপে ফেলে IMF এর পরামর্শ মানার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে বিশ্ববাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে তহবিলের সুষ্ঠু বন্টন নিশ্চিত করার তাগিদ তাদের। যেহেতু রপ্তানি খাত একটা চাপের মধ্যে আছে, পরপর 3 মাস ধরে কিন্তু আমাদের যে এক্সপোর্ট গ্রোথ মানে গত বছরের এই একই সময়ের তুলনায় কিন্তু নেতিবাচক অবস্থাতে আছে। আর আমাদের দেশের আসলে যে ধরনের বাস্তবতা, তাতে করে অন্তত 15% যদি রপ্তানি প্রবৃদ্ধি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রপ্তানি খাতের মধ্যে চাঞ্চল্য আসবে না। বড় উদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র মাঝারিদের রপ্তানি বাজারে এগিয়ে নিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ খাত বিশ্লেষকদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হচ্ছে নৌবাহিনীর 5 দিনব্যাপী বাৎসরিক সমুদ্র মহড়া। বাৎসরিক এই মহড়ায় ফ্রিগেট, করভেট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, পেট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করছে। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা মহড়া প্রত্যক্ষ করবেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিভিন্ন ধাপে পরিচালিত মহড়ায় নৌবহরের রণকৌশল, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকার নৌ স্থাপনার প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্রপথের নিরাপত্তা, চোরাচালান, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে এই মহড়া ভূমিকা রাখবে বলে জানান নৌ কর্মকর্তারা। দেখছেন সময় সংবাদ। ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন প্রায় 200। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর এবার ভারতে তামিলনাড়ুতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতোয়া। এদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। শ্রীলঙ্কায় স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে, আহত 200-রও বেশি। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে বাড়িঘর, কৃষি জমি আর প্রধান মহাসড়ক পানিতে তলিয়ে যায়। চা উৎপাদনকারী মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে বহু পরিবার আটকা পড়ে। উদ্ধার কাজে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। কলম্বোর আশপাশের এলাকায় নদীর পানি ফুলে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এদিকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্বাঞ্চলেও ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, ঝড়টি রোববার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম মুখে এগোবে। উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে NDRF এর 14টি দল। বাড়তি সতর্কতা হিসেবে আরও 10টি দল প্রস্তুত রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও সংকটজনক। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার, সব মিলিয়ে ঘাটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার।
কথা বলতে পারলেও কাটেনি সংকট। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। দেশবাসীর দোয়া চান বিএনপি কর্মীরা। সরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে বেসরকারিতে। সিন্ডিকেটে গাড়ি চালক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এবং নানা দাবিতে আন্দোলন। নিবন্ধন কার্যক্রম সংস্কারে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন। পদোন্নতির জন্য রাজপথে শিক্ষকরা। 6 লেঞ্চে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেজ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আপনাকে ধন্যবাদ তামিম। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।